আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? কথা শুনতে পাচ্ছে কিনা, বোর্ডের লেখা দেখতে পাচ্ছে কিনা একটু কমেন্টসে জানিয়ে দেই। এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি অবশ্যই অবশ্যই সেটি কমেন্টসে জানাবো, যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসগুলি দেখছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। একটু সবাইকে অনুরোধ করব, কাইন্ডলি জানিয়ে দিব কে কোথা থেকে দেখছি, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, সব কিছু ওকে আছে কিনা, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে একটু কমেন্টসে জানিয়ে দিবেন সবাই। প্রিপোজিশন 3 ক্লাস হবে আজকে। আজকে প্রিপোজিশনের উপর ইনশাল্লাহ আমরা যতটুকু এর আগে 2টা ক্লাস হয়েছে সেই অংশটা করেছি। আজকে 3 নাম্বার ক্লাস হবে। সো আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে নেন। আর যার যে কোনো প্রশ্ন যাই যখন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আমরা তাৎক্ষণিক দেওয়ার চেষ্টা করব। যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন, কেমন? সবাই সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দিই, সবাই ক্লাসটি শেয়ার দিয়ে দিই, যেহেতু এই ক্লাসটি ওপেন থাকবে। তো সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন। আমাদের সঙ্গে 59 জন যুক্ত হয়ে গেছে, ইনশাল্লাহ 100 হলেই আমরা ক্লাসে শুরু করব। 2-1 মিনিট সময় লাগবে সর্বোচ্চ যুক্ত হতে। তো সবাই একটু শেয়ার দিয়ে হেল্প করুন। হবে, তো আপনারা সেভাবে। যে ভাইয়া সব শুনতে পাচ্ছি, শেয়ার ডান, সবাই শেয়ার দিয়েছে অনেকেই। তো যারা সব অলরেডি শেয়ার দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেয়নি এখনো, যারা শেয়ার দেয়নি একটু কাইন্ডলি সবাই শেয়ার দিয়ে দিই, হ্যাঁ। এখনো যারা ক্লাসটি শেয়ার দেয়নি তাহলে একটু ক্লাসটি শেয়ার দিয়ে দিব। ক্লাসটি শেয়ার দিয়ে তারপরে হচ্ছে ডান লিখে দিব, হ্যাঁ, যেন অন্যরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে। দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মোহাম্মদ মঞ্জুর। এরপর হচ্ছে স্যার আমাকে পেইড কোর্সে যে একটা ভর্তি করে দেন, আমি কক্সবাজার থেকে। স্যার আমাকে পেইড কোর্সের যে কোনো একটা গ্রুপে ভর্তি করে দেন, বুঝি নাই কথাটা। আপনি আমাদের পেজে মেসেজ দেন, ইনশাল্লাহ ভর্তির ডিটেলস পেয়ে যাবেন, ওকে। তো যাই হোক, আপনারা একটু কি বলছি, যে সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন। আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে 85, হ্যাঁ 65 জন। ইনশাল্লাহ আমরা 100 নিয়ে ক্লাস শুরু করি রেগুলার। আজকেও সেই ধারাবাহিকতায় ক্লাস নিয়ে শুরু করব। স্যার শেয়ার দিয়েছি, ওকে, থ্যাংক ইউ। রবিউল ইসলাম, অনিকা, তারপর হচ্ছে মোহাম্মদ মঞ্জুর, তারপর হচ্ছে শান্ত। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ তুলনামূলক এখন কিছুটা ভালো, অনেকটা অসুস্থ। হয়তো দেখলে বুঝতে পারতেছেন, আমার চেহারা এবং কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারতেছেন। মানে খুব রকম জানি না কেন যেন অসুস্থ লাগছে। তো যাই হোক, আপনারা যারা যুক্ত হয়েছেন আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই শেয়ারটা দিয়ে দেন যেন অন্যরা আমাদের সঙ্গে দ্রুত জয়েন করতে পারে আর আমরা আমাদের ক্লাসে চলে যাই, ঠিক আছে? হুম, ঠিক আছে। 76 জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। 9টা 1 বাজে, আমরা আমাদের ক্লাসটি তাহলে এখন শুরু করতে পারি। তাহলে আজকে আমরা প্রিপোজিশন 3 করব। প্রিপোজিশন 2 করেছিলাম, তার আগে প্রিপোজিশন 1 করেছিলাম। আজকে প্রিপোজিশনের 3 নাম্বার ক্লাস। এই ক্লাসে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু আয়োজন নিয়ে আসছি। আমরা আজকে করব ভারতের শেষ সীমানা থেকে। আচ্ছা, ভারতের তো বাংলাদেশের অনেক দিকে শেষ সীমানা, কোন সীমানা সেই? ঠিক আছে। আচ্ছা তাহলে একটু
হ্যাঁ 88 88 89 90 স্যার ভালো ডক্টর দেখায়েন অনেক দিন কি যেন বলছে আসসালামু আলাইকুম স্যার ভালো অনেক দিন যাবত অসুস্থ হ্যাঁ আসলে অনেক দিন যাবত অসুস্থ টেন্সের উপরে ক্লাস নেন টেন্সের উপরে কি ব্যাপার 90 জন এখন 100 জন হয়নি হাই 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 আচ্ছা তাহলে কি বলছে আমরা এখান থেকে একটু দেখবো আজকে প্রথমে আমাদের পেজ নাম্বার যেটাই হোক 58 নম্বর প্রশ্ন থেকে আমরা একটু শুরু করব আস্তে আস্তে করে আগাবো যতটা পারি আচ্ছা এইখান থেকে প্রশ্ন বলছে দ্য ডায়াগ্রাম আই এম রিফারিং ইজ গিভেন পেজ দেয়ার ড্যাশ ওকে স্যারের সুস্থতা কামনা করছি থ্যাংক ইউ সো মাচ যারা আবারও বলছি যে সুস্থ হই বা অসুস্থ হই আপনাদের ক্লাস নিয়ে দিয়ে কথা যে হ্যাঁ ক্লাস নিতে পারছি কিনা আপনাদের যদি ক্লাসটা সুন্দরভাবে নিতে পারি অন্ততপক্ষে তবুও ভালো আচ্ছা তাহলে আমরা একটু আসি স্যার এখানে আমাদের যে এই অংশটা এক্ষেত্রে একটা জিনিস মুখস্থ করে লিখে ফেলবেন প্রিপোজিশন রিফার যে কথাটা হ্যাঁ রিফারের সাথে সবসময় টু বসে যেমন ডিপেন্ডেন্টের সাথে অন বসে রিফারের সাথে কি বসে স্যার টু বসে রিফারের সাথে টু মানে এভাবে লিখবেন কমেন্টসে রিফার টু মানে নির্দেশ করা রিফার টু তাহলে এই যে এখানে রিফারিং কথাটা লেখা ছিল তাহলে শূন্যস্থানে কি আসবে স্যার প্রথমটায় টু আচ্ছা গিভেন এরপরে দা বলছে কি পেজ দেয়ার আচ্ছা এরকম যখন আসে পেজ ওপেন করতে বললে তখন অন পেজ লেখা আসবে কি স্যার পৃষ্ঠা বুঝাইতে অন পেজ কথাটা লেখা আসে তাহলে রিফার টু আর একটা হচ্ছে কি স্যার অন পেজ নিচেটা লিখেন বা না লিখেন উপরের যে অংশটা রিফার টু কথাটা লিখবেন ওকে রিফার টু কথাটা লিখবেন পীরগাছা রংপুর অনেক দূর সেই পীরগাছা তো অনেক দূর তাই না আচ্ছা তাহলে একটু রিফার টু কথাটা লিখে নিব সবাই যে স্যার রিফারের সাথে সবসময় কি বসে প্রিপোজিশন হিসাবে টু বসে ঠিক আছে রিফারের সাথে এই যে অনেকে লিখে ফেলছে যে স্যার রিফার টু আচ্ছা এরপরে আমরা একটু আসি এটা হচ্ছে ওইটা গেল আমাদের 59 প্রশ্ন বলছে প্লিজ সি দ্য অ্যান্সার ড্যাশ এই যে একটু আগে দেখেন মাত্রই আমরা বলছি না স্যার পেজের আগে কি বসে স্যার পেজের আগে অন পেজের আগে কি বসে অন পেজের আগে অন এই তো 100 পার হয়ে গেছে তাহলে পেজের আগে অন এই যে এখানে দেওয়া আছে দেখেন তাহলে অন পেজ 10 সবসময় মনে রাখবেন পৃষ্ঠা বোঝালে তার পূর্বে কি বসে স্যার অন বসে অন পেজ 20 অন পেজ 222 এরকম ওই যে অলরেডি সাথী অলরেডি কয়েকবার লিখছে যে স্যার অন পেজ গুড এভাবে করবেন যেটা আপনার বারবার পরীক্ষাতে আসে আপনি যখন দেখবেন যেটা বারবার আসতেছে তাহলে আমি একটু অবশ্যই করে রাখি আর পরে যারা যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসটা শেয়ার দিব ক্লাসটি শেয়ার দিলে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হতে পারবে আরো বেশি আচ্ছা এরপরে আসি স্যার এই পর্যন্ত ওইটা গেল রিফার টু আর পেজের সাথে অন ব্যবহার করা হয় চুজ দ্য কারেক্ট কি বলছে ওয়ান কারেক্ট সেন্টেন্সটা আপনাকে কি করতে বলেছে আচ্ছা এবার বলছে জামাল ওয়াজ বর্ন ইন 13 এপ্রিল দেওয়া আছে দেখেন আমরা জানি আমরা বলছিলাম দিন তারিখ দিবস কি স্যার দিন তারিখ অথবা দিবস এই দিন তারিখ দিবসের পূর্বে সবসময় অন বসে কি বসে অন যেমন অন সানডে স্যাটারডে মানডে অন 21 ফেব্রুয়ারি অন ফ্রাইডে এরকম কথাগুলা অথবা অন 24 মার্চ এই কথাগুলা অর্থাৎ দিন তারিখ দিবসের পূর্বে কি বসে অন বসে এইবার সেই কথাটাই আমাদের এখানে আসছে দেখেন তাহলে অন বসে দিন তারিখ সময়ের পূর্বে অন বসে আর সাল বা ইয়ার যেটা ছিল বছরের পূর্বে ইন বসে তাহলে ইন প্লাস আমরা কি লিখতে পারি স্যার বছর এখানে মাসও হইতে পারে সপ্তাহ হইতে পারে হ্যাঁ যেমন ইন লাস্ট উইক অথবা ইন লাস্ট মান্থ অথবা ইন ফেব্রুয়ারি এরকম তাহলে মাস অথবা বছর বা সপ্তাহ যদি হয় তার পূর্বে কি বসে স্যার ইন আর দিন বা তারিখ বা দিবস হলে তার পূর্বে বসে অন এইবার এই প্রশ্নটা সেম সেটাই আসছে দেখেন এইখানে আমাদের একটা কথা আছে স্যার 13 এপ্রিল এটা হচ্ছে একটা দিন এই জন্য পূর্বে বসছে অন আর এই যে 1992 এটা একটা সাল এই জন্য বসছে ইন ওকে অর্থাৎ একটা হচ্ছে ইন একটা হচ্ছে অন দুইটা কখন কোনটা হবে আমরা বলছি বছরের পূর্বে ইন আর দিবস বা তারিখের পূর্বে অন ওকে স্যার এটুকু তো মনে থাকবে নিশ্চয়ই হ্যাঁ অন 13 এপ্রিল 1992 আচ্ছা ঠিক আছে এইবার একটু খেয়াল করি 61 কি বলছে দ্য ইয়ং ম্যান ওয়াজ ড্রেসড আ স্যুট আচ্ছা দেখেন ড্রেসের সাথে সবসময় ইন বসে ড্রেসের সাথে কি বসে ইন আবার বলছি এটা এইভাবে লিখে নেবেন ড্রেস
কেউ যখন কোনো পোশাক পরে সেই পোশাকে নিশ্চয়ই আমরা জানি ওই পোশাকটা তার গায়ের ভিতরে পড়ে, যে আমি আমার গায়ের মধ্যে এই পোশাকটা জড়িয়েছি, এরকম করে সবসময় ড্রেসের সাথে ইন বসে। এটাকে 100% লিখবেন পরীক্ষাতে, অবশ্যই অবশ্যই। অনেকবার আসছে, দেখেন এখানেই দেখা যাচ্ছে, এটা 32তম BCS এ আসছে, রাজশাহী কৃষি ব্যাংক কর্মকর্তা আসছে, আরো কয়েকটা জায়গার অ্যাডমিশনে আসছে। অ্যাডমিশন প্রার্থী কে কে আছেন? অনেকে আছেন না এখানে যে অ্যাডমিশন প্রার্থী। আচ্ছা, তাহলে ড্রেসের সাথে ইন, ড্রেস ইন শব্দের অর্থ পোশাক পরিধান করা, ড্রেস ইন শব্দের অর্থ পোশাক পরিধান করা। হ্যাঁ, এভাবে ড্রেস ইন লিখে ফেলবেন, ড্রেস ইন, ড্রেস ইন, ঠিক আছে, গুড। এই তো এভাবে ইনশাল্লাহ এভাবে লিখে ফেলবেন, দেখবেন যে এখানে অনেকটা হয়ে গেছে। তাহলে ড্রেস ইন শব্দের অর্থ কি? কেউ যখন কোনো পোশাকে নিজেকে আচ্ছাদিত করে সেটাকে বলা হয় ড্রেস ইন করা। হ্যাঁ, হ্যাঁ, দিন তারিখ দিয়ে বসালে অন, আর ড্রেসের সাথে ইন। আচ্ছা, এরপর আসেন স্যার 62 প্রশ্ন কি বলছে? 62 বলছে দ্য গার্ল ব্লু ইজ মাই উড বি ওয়াইফ। আচ্ছা দেখেন, নীল পোশাক পরা মেয়েটা হচ্ছে তার বউ। নীল পোশাক, এই যে পোশাক পরা বুঝাইতে আমরা দেখেছিলাম পোশাক পরা বোঝাতে সেক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। জাস্ট এই যে দেখেন ইন ব্লু, অর্থাৎ এই ইন ব্লু দিয়ে বোঝাচ্ছে নীল পোশাক, অর্থাৎ নীল পোশাকের মেয়েটা হচ্ছে তার ওয়াইফ। তাহলে দ্য গার্ল ইন ব্লু, ইন ব্লু শব্দের অর্থ হচ্ছে নীল, নীল পোশাকের মেয়ে, নীল পোশাক, ইন ব্লু হচ্ছে নীল পোশাক বোঝাচ্ছে। হ্যাঁ, ইন ব্লু শব্দের অর্থ কি স্যার? আমি বলতে পারতাম দ্য গার্ল ইন রেড, মানে লাল পোশাক পরা মেয়ে, নীল পোশাক পরা মেয়ে। এই টাইপের বোঝাতে আমাদের কি ব্যবহার করা হবে স্যার? এই টাইপের বোঝাতে আমাদের এরকম করে ব্যবহার করা হবে ইন শব্দটা, ঠিক আছে। এই যেভাবে লিখে ফেলবেন যে ইন ব্লু, ইন ব্লু মানে হচ্ছে নীল, ইন রেড মানে হচ্ছে লাল, এরকম। আচ্ছা, এবার আসেন আই এম রাইটিং দিস এসে ড্যাশ ব্লু ইঙ্ক। আচ্ছা, এই সবগুলো ব্লু, ব্ল্যাক, ব্লু এগুলা কি স্যার? রং। হ্যাঁ, এই যে রং, রং দ্বারা লিখলে তখন লিখতে হয় স্যার ইন, রং বোঝালে কি স্যার? ইন ব্লু, যেমন দেখতেছেন এটা দিয়ে আসলে কি বোঝায়? নীল রং, কালো রং। আর যদি আমি কলম দিয়ে লিখতাম, মানে এরকম ম্যাটেরিয়াল না হয়ে বস্তু হইতো, তখন আমরা সেক্ষেত্রে উইথ ব্যবহার করতাম। যেমন আই এম রাইটিং দিস এসে উইথ পেন, উইথ পেন, পেন হইলে কলম, তখন উইথ লিখতাম। আর যেহেতু এখানে উইথ শব্দটা নাই, মানে পেন নাই, আছে কি ইঙ্ক, কালি, কালি, তো আমরা জাস্ট রাখতে পারি এভাবে স্যার। সহজভাবে চিন্তা করবেন যে কালি বোঝালে, হ্যাঁ, কালি বোঝালে তখন ইন ব্লু, কালি বোঝালে ইন ব্লু। আচ্ছা, আর কলম যদি বোঝায় কলম, তাহলে উইথ পেন অথবা পেন্সিল, এরকম হইতে পারতো। যেমন আমি লিখতে পারতাম আই এম রাইটিং দিস এসে উইথ পেন্সিল, অথবা এখানে বলছে ইন ব্লু ইঙ্ক, অর্থাৎ কালো কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে সে লিখছে। ওকে, এটা আসলে কালি, যেমন রং কালি বা পোশাকের পূর্বে ইন বসে, আমরা একটু আগে বললাম যে কথাটা ছিল সেই হিসাবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে মিস্টার মামুন ডেলিভার্ড এ লেকচার ইন ইংলিশ, সে ইংরেজিতে একটা লেকচার ডেলিভার দিয়েছে। যেমন আমরা অনেক সময় বলি, হ্যাঁ, কালি বোঝালে ইন ব্লু কথাটা, গুড, এইভাবে লিখে ফেলবেন আপনারা, কমেন্টস এইভাবে লিখছেন। তাহলে কালি বোঝালে সেক্ষেত্রে ইন ব্লু লিখবো, কলম বোঝাইলে উইথ প্লাস আমার এখানে বস্তু লিখলে ভালো হইতো আরো, তবু আমি এভাবে করে বুঝাইতে পেরেছি আশা করি, ঠিক আছে। হ্যাঁ, এই তো ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন স্যার কি বলছি, কেউ যখন কোনো বিষয়ে দক্ষ হয় অথবা কোনো বিষয়ে লেকচার প্রদান করে তাহলে ইন দিতে হয়। যেমন হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ, অথবা হি ইজ গিভেন এ লেকচার ইন ইংলিশ, সে ইংরেজিতে একটা লেকচার দিচ্ছে অথবা সে ইংরেজিতে দক্ষ, সেক্ষেত্রে ইন ইংলিশ ব্যবহার করা হয়, ঠিক আছে। ইন ইংলিশ মানে ইংরেজিতে সে দক্ষ, এটাকে নির্দেশ করে। হ্যাঁ, কালি বোঝালে ইন।
এবার আসেন, রাশেদ উইল কাম টু বাংলাদেশ বাই প্লেন। রাশেদ বাংলাদেশে প্লেনে আসবে, মাধ্যম বোঝাতে বাই ব্যবহার করা হয়। মাধ্যম বোঝালে কি স্যার? মাধ্যম বোঝালে বাই ব্যবহার করা হয়। সেই ছোটবেলার কথা মনে আছে না স্যার? জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট। অর্থাৎ এই যে জার্নিটা করা হইতো কোন মাধ্যমে? বোটের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে, প্লেনের মাধ্যমে। এইগুলা সবসময় বাই ব্যবহার করা হয়। ঠিক আছে? যন্ত্র দ্বারা লিখলে উইথ, আর যদি এটা হবে 256 পৃষ্ঠা। পেজ নাম্বার কেউ জিজ্ঞাসা করেছিল? সেটা হ্যাঁ, 256 নাম্বার পেজ। তাহলে এক্ষেত্রে স্যার, এক্ষেত্রে আমাদের প্লেন চলে আসছে কেন? কারণ সে প্লেনের মাধ্যমে আসবে। তাহলে মাধ্যম বোঝালে আমরা কি ব্যবহার করব? বাই ব্যবহার করব। মাধ্যম বোঝালে বাই ব্যবহার করব। আচ্ছা, এরপরে বলছে আই নর্মালি ট্রাভেল। এই যে দেখেন 66 নাম্বার, সেম এটাও বাস, ওই যে জার্নি বাইয়ের মতো। তাহলে এটাও বাই বাসে মাধ্যম হিসাবে বুঝাইছে। আবার এইখানে একটা কথা আছে স্যার, দেখেন কি? ট্যাক্সি। এইখানে কথা আছে স্যার, কি বলছে দেখেন? আই ওয়াক টু ওয়ার্ক বাট আই কেম হোম বাই ট্যাক্সি না দিয়ে ইন ট্যাক্সি কথাটা এখানে গ্রহণ করা হচ্ছে। সেই জায়গায় নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি জাস্ট একটা কথা লিখবো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালোভাবে দেখবেন। জাস্ট বাই, এই বাই কথাটা না দেওয়া আর ইন দেওয়ার পার্থক্যটা দেখেন। বাই ট্যাক্সি, কি? বাই ট্যাক্সি। আর ইন, তারপর একটা দা, তারপরে ট্যাক্সি। হ্যাঁ, ইন দিলে মনে রাখবো, আবার বলতেছি স্যার, ইন দিলে মাঝখানে একটা ডিটারমিনার আসবে, আর ডিরেক্ট বুঝাইলে বাই। এই জন্য এভাবে লিখবেন স্যার, বাই ট্যাক্সি, ইন দা ট্যাক্সি। এখন ইনটা না দিয়ে অনও ব্যবহার করা যায়। যদি যেই যানবাহনের ভিতরে দাঁড়ানো যায় বা দাঁড়িয়ে ভ্রমণ করা যায় তাহলে অন দিতে হবে। আর যেই যানবাহনের ভিতরে বসে বসে ভ্রমণ করতে হয় সেক্ষেত্রে ইন দিতে হবে। যেমন ট্যাক্সি, প্রাইভেট কার, এগুলা ইন হবে। হ্যাঁ, বাসে যাতায়াত বুঝাইলে ইন না, বাসে যাতায়াত বুঝাইলে অন আসবে, কারণ বাসের ভিতরে দাঁড়ানো যায়। ওকে, এটা একটু লিখে নিব স্যার। তাহলে বাই ট্যাক্সি, আর একটা কি বলছে? ইন দা ট্যাক্সি। তাহলে মেন পার্থক্যটা হচ্ছে দাটা, ডিটারমিনারটা এখানে মূলত মেইন পার্থক্যটা আমাদের গড়ে দিয়েছে। ওকে, হ্যাঁ, সবাই একটু এটা লিখে নিব স্যার, বাই ট্যাক্সি, ইন দা ট্যাক্সি, বাই ট্যাক্সি, ইন দা ট্যাক্সি। আচ্ছা, আরেকটা কথা লিখে নেই, সেটা হচ্ছে বসে ভ্রমণ। বসে ভ্রমণ, বসে ভ্রমণ করা গেলে, যদি বসে ভ্রমণ করা যায় তাহলে ইন, ইন। আর দাঁড়িয়ে ভ্রমণ করা গেলে, দাঁড়িয়ে ভ্রমণ করা গেলে সেক্ষেত্রে অন। যেমন আপনি যদি নৌকায় চড়ে যান তাহলে অন দ্য বোট, প্লেনে গেলে অন দ্য বোট, বাসে গেলে অন দ্য বাস, এটা ব্যবহার করতে পারবো যখন দা থাকবে। আর যদি দেখি বসে বসে ভ্রমণ করতে হয় তাহলে ইন ব্যবহার করতে হবে। তাহলে বাই ট্যাক্সি, ইন দা ট্যাক্সি, দুইটা একসাথে লিখবেন। যে দাটা মেইন পার্থক্যটা এখানে গড়ে দিচ্ছে, যেন ডিটারমিনার থাকলে আমরা এই পার্থক্যটা বুঝতে পারি। হ্যাঁ, বসে ভ্রমণ করা গেলে কি দিব? বসে ভ্রমণ করা গেলে ইন দিব, মনে থাকবে না? আর যে সকল যানবাহনের উপরে চড়তে হয় সেক্ষেত্রে আবার অন, যেমন বাইকের উপরে চড়তে হয়, ঘোড়ার উপরে চড়তে হয়, সেক্ষেত্রে আবার অন ব্যবহার করতে হবে। হ্যাঁ, যে সকল যানবাহনের উপরে চড়ে ভ্রমণ করব সেগুলো আবার অন ব্যবহার করতে হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছি? হ্যাঁ, অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও ভালো আছেন। বলেছিলাম কথাটা এমন যে স্যার, শুধু যানবাহন থাকলে তার পূর্বে বাই, যদি যানবাহনের পূর্বে দা ডিটারমিনারটা থাকে তাহলে ইন হবে, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্রমণ করা যায় তাহলে, আর যদি অন হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্রমণ করা গেলে অন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্রমণ করা না গেলে ইন। যেমন বাসের মধ্যে দাঁড়িয়ে ভ্রমণ করা যায়, দাঁড়ায় দাঁড়ায় যাইতে পারবেন, তাহলে অন বাস ব্যবহার করতে পারবেন, তবে অনের সাথে একটা দা থাকতে হবে। আর প্রাইভেট কারের মধ্যে আপনি দাঁড়ায় ভ্রমণ করতে পারবেন না, তাহলে বসেই করতে হবে বাধ্যতামূলক, সেক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে। এই হচ্ছে একটা কথা। ইউটিউব চ্যানেলে দেন না কেন? না, সবগুলা দিব কেন? সবগুলো দিব কেন? কথা সেইটা। আচ্ছা, এটা গেল আই ওয়াকড টু ওয়ার্ক বাট আই কেম হোম, তাহলে কি দিব স্যার? ইন দ্য ট্যাক্সি। আচ্ছা, এই পর্যন্ত, এখন পর্যন্ত যতটুকু করেছি, এখন পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানিয়ে দিব সবাই যে স্যার ক্লিয়ার। তাহলে একটু আমাকে অবশ্যই নেক্সট কথাটা লিখবেন। আমরা তাহলে নেক্সট পেজে যাব।
এই পর্যন্ত ক্লিয়ার হইলে নেক্সট লিখবেন, আর কারো এখন পর্যন্ত প্রশ্ন থাকলে সেটাও আমাকে একটু বলবেন, কেমন? হ্যাঁ, বসে ভ্রমণ করা গেলে ইন, দাঁড়িয়ে ভ্রমণ করা গেলে অন। গুড। বাই ট্যাক্সি, ইন দা ট্যাক্সি, দা থাকলে আবার ইন আসবে। নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, থাকবে না স্যার? কারো কোনো প্রশ্ন নাই তো এখানে? ওকে ফাইন, বলছে স্যার নেক্সট। আমরা তাহলে নেক্সট চলে যাই। ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, উপরে। বুঝিনি বললে তো হবে না স্যার, কোনটা বুঝিনি সেটাও তো বলতে হবে। আন্দাজে খালি যদি বলি যে বুঝিনি কোনটা, তো সেটা তো বলতে হবে। আচ্ছা, উই ট্রাভেলড, এরপরে কি বলছে? ট্রেন হুইচ অ্যারাইভড অ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, এবার দেখেন একটু আগে নিশ্চয়ই সেই কথাটা আপনাদের মনে আছে স্যার। আমি জাস্ট একটু আপনাদেরকে প্রথম প্রশ্নটা, উপরে হয়তো লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, আমার যতটুকু ধারণা লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, একটু দেখেন কি বলছে। উই ট্রাভেলড, এরপরে 6:45 যে ট্রেনটা, ওই মানে ট্রেনে আপনি ট্রাভেল করছেন। তাহলে এখন বলেন তো যে স্যার ট্রেনে যে ট্রাভেল করলেন আপনি, এই ট্রেনে ট্রাভেল করলে কিন্তু দাঁড়িয়ে ভ্রমণ করা যায়, দাঁড়িয়ে ভ্রমণ করা যায়। তাহলে আপনি বলেন দাঁড়িয়ে যদি ভ্রমণ করা যায় তাহলে অন দা ব্যবহার করবেন নাকি ইন দা ব্যবহার করবেন? বলেন তো, অন দা নাকি ইন দা, কোনটা? দাঁড়িয়ে ভ্রমণ করা যায় ট্রেনে, তার মানে অন দা কথাটা ব্যবহার করব। এই সেই অন দা, যে উই ট্রাভেলড অন দা 6:45 ট্রেন হুইচ অ্যারাইভড অ্যাট 8:30, এরকম। ওকে, 66 আর 67 একটা কথা বলছে। আচ্ছা, আমি যাচ্ছি, সমস্যা নাই। দেখি 66তে কি হয়েছে। এই যে এখানে একটু দেখেন, যারা বুঝি না এখনো স্যার, একটু ভালো করে দেখবো। 66, 65 কি বলছে? রাশেদ উইল কাম টু বাংলাদেশ বাই প্লেন। এই যে মাধ্যম বোঝালে, আমরা জানি মাধ্যম বোঝালে বাই ব্যবহার করা হয়, এই জন্য বাই প্লেন। ওকে, মাধ্যম বোঝালে বাই প্লেন, লেখাটা দেখা যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসেন স্যার। 66 বলছে আই নর্মালি ট্রাভেলড ড্যাশ বাস। আমি সাধারণত বাসে যাতায়াত করি, এজন্য বাই বাস। হ্যাঁ, ইন কথাটা বা অন কথা নিতে পারতাম যদি এই বাসের আগে একটা দা কথা থাকতো, তখন আমি লিখেছিলাম, এটা হয়তো বা খেয়াল করে নাই, যে অন দা অথবা ইন দা। আর 67 নাম্বারে কি বলছে? আই ওয়াক টু ওয়ার্ক বাট আই কেম হোম। এই যে এখানে দেখেন, এবার দা আছে এবং ট্যাক্সি আছে, তাহলে এবার আর বাই দেওয়া যাবে না। এবার আপনাকে হয় ইন, না হলে আপনাকে অন ব্যবহার করতে হবে। যেহেতু ট্যাক্সিতে দাঁড়িয়ে ভ্রমণ করা যায় না, সুতরাং আপনাকে এখানে ইনটা ব্যবহার করতে হবে। আর এই দাটা যদি না থাকতো তখন আমরা বাই ব্যবহার করতাম। ঠিক আছে? না, দাঁড়িয়ে প্লাস বসে একসাথেই দুইটা কাজ করা যায় না। দাঁড়িয়ে প্লাস বসে, ওই বাসের কথা বলছেন? হিসাবটা হচ্ছে স্যার দাঁড়িয়ে ভ্রমণ করা যায় কিনা। বসে তো যে জায়গা দাঁড়িয়ে ভ্রমণ করা যায় ভাই, সে জায়গা তো বসে কেন, শুয়েও ভ্রমণ করা যাবে। হিসাব হচ্ছে বাধ্যতামূলক ভাবে আপনি দাঁড়িয়ে পারবেন না, এরকম যদি হয় তাহলে ইন। যেমন বললাম, প্রাইভেট কারের ভিতরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন না, কারণ আপনার মাথা বাইতে যাবে, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, এবার আসেন স্যার 69 প্রশ্ন কি বলছে? দেয়ার আর 50 প্যাসেঞ্জার্স ড্যাশ বাস। দেখেন তো স্যার, এবার কি বলছে? দা আছে, দা আছে, সবগুলোর মধ্যে দা আছে না স্যার? যেহেতু দা আছে তাহলে বাই ব্যবহার করা যাবে না, হয় আপনাকে ইন ব্যবহার করতে হবে, না হলে অন ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে, যেহেতু বাসের কথা বলছে, বাসে দাঁড়িয়ে ভ্রমণ করা যায়, আর দাঁড়িয়ে যদি ভ্রমণ করা যায় তাহলে আমরা কি ইন ব্যবহার করব নাকি অন ব্যবহার করব? এই 69টা আপনারা নিজেরা করেন তো। এবার 69টা কি হবে স্যার? 69টা কি হবে দেখি।
হ্যাঁ, মাধ্যম বোঝালে বাই, মাধ্যম বোঝালে বাই বাই টাটা। তো যাই হোক, ঠিক আছে এই পর্যন্ত। গুড, সবাই অন 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 লিখে ফেলছে, গুড। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আসেন স্যার 70 নাম্বার। সবাই ঝড়ের গতিতে এবার উত্তর করবেন যে স্যার ঝড়ের গতি কেন বললাম। কি বলছে দেখেন, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক। এখন দেখেন জাস্ট বলে দিছে যে আপনি সেখানে কি গেছেন, আপনার বাইকের মাধ্যমে গেছেন, আপনার বাইকে গেছেন। এখন আপনার যে বাইকে গেছেন এখানে একটা ডিটারমিনার আছে, আর বাইকের উপরে চড়তে হয়, কি বলছি, বাইকের উপরে। আমি এই জন্য বলছিলাম যে সকল যানবাহনের পিঠে চড়তে হয় সেক্ষেত্রেও অন ব্যবহার করতে হবে। তাহলে হিসাবটা কি স্যার, এই যে আই ওয়েন্ট দেয়ার কি ব্যবহার করব, অন মাই বাইক, অন মাই বাইক, যে আমি আমার বাইকে উপরে চড়ে গিয়েছিলাম। তাহলে 70 নম্বরে কি হচ্ছে স্যার, অবশ্যই অন। নাম্বার দিয়ে তারপর উত্তর করবেন, যেমন 70 নাম্বার দিয়ে এরপরে উত্তর করবেন, দেখবেন ভালো হচ্ছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, এই যে মরিয়ম নূর 70 নাম্বার উত্তর 70 দিয়ে করছে। স্নেহা ইসলাম 69 অন উত্তর লিখেছে। মোহাম্মদ আব্দুল্লাহ সেও অন লিখেছে উত্তর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এবার দেখেন 72 পায়ে হেঁটে বোঝা গেলে, পায়ে হেঁটে, আপনি তো আপনার পায়ে হেঁটে যান না, পায়ে হেঁটে যাওয়া বোঝাতে অন ব্যবহার করা হয়। যেমন আই গো টু স্কুল অন মাই ফুট, আমি আমার নিজের পায়ে হেঁটে স্কুলে যাই, সেক্ষেত্রে কি ব্যবহার করতে হয় স্যার, অন ব্যবহার করতে হয়। ঠিক আছে, অন ব্যবহার করতে হয়। পায়ে হাঁটা বোঝালে, পায়ে হাঁটা বোঝাতে অন ব্যবহার করতে হয়। এবার বলছে রবি কামস টু ওয়ার্ক ড্যাশ কার। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে রবি কারে করে আসে। তো এবার কার আছে দেখেন, সি এ আর শুধু, এর আগে কিন্তু কোনো ডিটারমিনার নাই, আছে নাই, যেহেতু নাই তাহলে বাই ব্যবহার করবেন। আর যদি এখানে একটা দা লেখা থাকতো, দা কার, দা, তাহলে আমরা এখানে ইন লিখতাম, যে ইন দা কার। ঠিক আছে, বাট যেহেতু কারের পূর্বে কোনো ধরনের এরকম ডিটারমিনার নাই, শুধু গাড়ি, ওই যে জার্নি বাই বাস, বাই ট্রেন, বাই কার, সেই হিসাবে আপনার এখানে কি আসতেছে স্যার, বাই কার। এবার অপশনের মধ্যে দেখেন বাই আছে শুধু এইটার মধ্যে, আর ওই যে দ্বিতীয়টা গ্যাপ, পায়ে হেঁটে বোঝাতে অন। বুঝতে পারছেন? তাহলে 71 71 নাম্বারের উত্তরটা কি হয়েছে স্যার, বাই এবং অন। কেন হয়েছে, কার কার হয়েছে এটা দেখি, চিন্তা করি যে কার কার হয়েছে 71। তাবাসসুম তাহসিন মিথিলা হয়েছে। মাওয়া, সরি মীরা নাহার 71 বাই অন, গুড। রেশমি সে হয়েছে বাইকার অন ফুট, এইভাবে লিখবেন বাইকার অন ফুট, সবচাইতে ভালো হচ্ছে এরকম যে বাইকার অন ফুট, তাহলে আপনার জন্য আরো বেশি সুবিধা হবে। আসেন এবার 72, অ্যালেক্স অ্যান্ড আই ওয়েন্ট আউট দ্য বোট। দেখেন তো এবার স্যার বোট, বোটের চিন্তা কেন করেন, একটা দা আছে না স্যার, যদি শুধু বোট থাকতো, একটু ভালো করে বুঝবেন কারণ এখানে প্রশ্ন বোঝার আছে। যদি শুধু বোট থাকতো তাহলে আমি বাই বোট লিখতাম, হ্যাঁ শুধু বোট থাকলে। বাট একটা দা আছে দেখছেন, যেহেতু দা আছে তাহলে বাই বসানো যাবে না, হয় ইন না হলে অন। এখন দেখেন বোটের উপরে মানুষ দাঁড়ায় ভ্রমণ করতে পারে, চাইলে বোটে বসে ভ্রমণ করা যায়। এই যে যে কথা স্যার, বোটে দাঁড়ানো যায়, যেহেতু দাঁড়ানো যায় তাহলে আপনি এখানে কোনটা ব্যবহার করবেন স্যার, অন। দে ক্রসড দ্য ইংলিশ চ্যানেল অন এ স্মল বোট, অথবা অন দ্য বোট। 72 নাম্বার ক্লিয়ার, বুঝতে পারছি কিনা স্যার? 70 70টা আরেকবার বলেন। ওই যে স্যার বাইকের উপরে চড়তে হয়, আর যে সকল যানবাহনের উপরে চড়তে হয় সেক্ষেত্রে অন ব্যবহার করতে হয়, অন বাইসাইকেল, অন মোটরসাইকেল, অন বাইক, অন হর্স, এরকম। ঠিক আছে, তার প্রিপোজিশনের 3টা ক্লাসই ইউটিউবে রাখেন ইনশাল্লাহ। আচ্ছা, ডিটারমিনার নাই তাই বাই হবে, ডিটারমিনার না থাকলে বাই হবে, গুড। আচ্ছা, তাহলে 72 তে ডিটারমিনার আছে তাহলে বাই দেওয়া যাবে না। এবার কথা হচ্ছে স্যার ইন দিব নাকি অন দিব, যেহেতু বোটে দাঁড়িয়ে ভ্রমণ করা যায় তাহলে এবার কি দিব স্যার, অন দিব। ওকে, মনে থাকবে।
এবার আসেন 73 প্রশ্ন, 73 প্রশ্ন নাম্বার 73। তাহলে 73 তে আমাদের কি বলছে একটু দেখি। 73 তে দেখেন বলছে কি আই কট হিম দ্য কার। তাহলে আই কট হিম, আমি তাকে ধরেছিলাম, ড্যাশ দ্য কার। এখন দেখেন কোন জায়গার একটা কথা বলছে এখানে ডিরেক্টলি যে আমি তাকে ধরেছিলাম গাড়ি দিয়ে, তাই না? এখন গাড়ির মধ্যে ধরেন নাই, কি করছেন? গাড়ি দিয়ে ধরছেন। তাহলে যে গাড়ি দিয়ে ধরছেন যে কথাটা, সেই মাধ্যম, অর্থাৎ এখানে যে আপনি তাকে ধরছেন সেই ধরার মাধ্যম বোঝানোর কারণে এখানে বাই কথাটা ব্যবহার করা হচ্ছে। ওকে, তাহলে আই কট হিম বাই দ্য আর, সরি এটা বাই দ্য এয়ার, যেটা আমি তাকে কানে মানে সাউন্ড শুনেই আমি তাকে বুঝে ফেলছি। এটা যে আমরা যখন কোনো কিছুর অংশ ধরি বা বোঝাতে বাই ব্যবহৃত হয়, এটাকে বলা হয় কি স্যার? কট হিম সামওয়ানস টু ইয়ার। এটা হচ্ছে কারো কণ্ঠ শুনে বুঝে ফেলা। এটা ইডিয়ম এন্ড ফ্রেজের একটা অংশ। হ্যাঁ, ইডিয়ম এন্ড ফ্রেজের একটা অংশ। এটা এয়ার, ই এ আর, হ্যাঁ এটা কার না। ওকে, এটা ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে নেওয়া এটা। হ্যাঁ কার না স্যার, ইয়ার কে যেন অলরেডি পরে আবার বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে 70, হ্যাঁ কান। এই যে বললাম এটাকে বলা হয় কণ্ঠ শুনে বুঝে ফেলা, কণ্ঠ শুনে বুঝে ফেলা। আচ্ছা এবার আসেন 74, সেখানে কি বলছে? উই, এরপর কি বলছে? হিড আওয়ার বোট ইন দ্য bushes and set dash a camp the river। একটু বুঝেন, আমরা জানি সেট আপ মানে হচ্ছে কি স্থাপন করা। সেট আপ এটা সম্পূর্ণ, সেট আপ এই যে দেখেন এগুলাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। হ্যাঁ, সেট আপ মানে স্থাপন করা, এটা সম্পূর্ণ একটা ভার্ব। সেট আপ মানে কি স্যার? স্থাপন করা। আরেকটা কি বলছে স্যার? বাই দ্য রিভার। বাই দ্য রিভার মানে নদীর পাশে, এই বাই মানে পাশে। নদীর পাশে আমরা ক্যাম্প স্থাপন করেছিলাম, নদীর পাশে ক্যাম্প স্থাপন করেছিলাম। তাহলে একটু লিখবেন সেট আপ মানে স্থাপন করা, সেট আউট মানে যাত্রা করা, বিভিন্ন অর্থ আছে। সেভেন্টি থ্রি নম্বর আবার বলছেন, আমি বলছি কাউকে যদি আপনি কখনো কণ্ঠ শুনে বুঝে ফেলতে পারেন, ধরে ফেলতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে একটা ইডিয়ম এন্ড ফ্রেজ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কট সামওয়ান বাই এয়ার। অর্থাৎ কানে শুনে কাউকে বুঝতে পারা। সেই কট সামওয়ান, এই সামওয়ানের জায়গায় হিম লেখা আছে, যে কট হিম বাই দ্য এয়ার, কট করিম বাই দ্য এয়ার, কট রহিম বাই দ্য এয়ার, এরকম কথাটা। ঠিক আছে, হ্যাঁ সেট আপ গ্রুপ ভার্ব, এক্স্যাক্টলি সেট আপ গ্রুপ ভার্ব। আচ্ছা তাহলে এইটা এই পর্যন্ত গেল যে স্যার সেট আপ স্থাপন করা, এই যে এখানে লেখা আছে সেট আপ এ ক্যাম্প, তাবু স্থাপন করা, আর পাশে বুঝাতে বিসাইড ওই যে ওইটা বাই ব্যবহার করা হয়েছে। এরপরে আসেন স্যার 75, 75 এ কি বলছে? ডেলা স্টুড দ্য উইন্ডো, সে জানালার পাশে দাঁড়িয়ে ছিল, জানালার পাশে। আর পাশের ইংলিশ কি স্যার? পাশের ইংলিশ হচ্ছে বাই। যে বাই দা উইন্ডো, জানালার পাশে। আমি যদি কাউকে বলি আমার পাশে বসো, তখন কি বলা হবে? সিট বাই মি অথবা সিট বিসাইড মি। তাহলে বাই মানে কি স্যার? বাই মানে এখানে পাশে, মনে থাকবে না? বাই মানে পাশে। এরপরে আসেন স্যার 76, কি বলছে? হি সেট দ্য ফায়ার মি, সে আগুনের পাশে আমার সাথে বসেছিল। আগুনের পাশে, কার পাশে? আগুনের পাশে বসেছিল। কি বলছে একজন? স্যার অনেকে অতিরিক্ত কমেন্ট করে, অন্যদের কমেন্ট দেখা যায় না কেন? ভাই কমেন্ট করার সমস্যা নেই যার, তবে কেউ রিপিট করবেন না বারবার একই কমেন্ট। অনেকে একটা কমেন্ট 15-20 বার করে রিপিট করেন, এটা কেউ করেন না। হ্যাঁ আচ্ছা, তাহলে একটু দেখি তাহলে কি বলছে? হি সেট বাই দ্য ফায়ার উইথ মি, সে
আগুনের পাশে আমার সাথে বসেছিল। তাহলে এই যে বাই দ্য ফায়ার মানে কি আগুনের পাশে, আর উইথ মি মানে আমার সাথে, সে আমার সাথে আগুনের পাশে বসেছিল। ল ওকে। আচ্ছা এবার 77 আসেন, কি বলছে 77-এ? ইউ হ্যাভ টু লিভ দ্য শোজ, ইউ হ্যাভ টু লিভ দ্য শোজ, তোমাকে কি করতে হবে? জুতা খুলে রাখতে হবে। ড্যাশ দ্য ডোর, তাহলে দরজার পাশে, when you entered the room, যখন তুমি রুমে প্রবেশ করবা। তাহলে দরজার পাশে বুঝাইলে, এই পাশে বুঝাইলে আবার কি ব্যবহার করবো স্যার? বাই। স্যার একদিন এক একটা টপিক শেষ করে এক্সাম নিয়ে নিলে ভালো হইতো। আসলেই। তাহলে দরজার পাশে বোঝানোর কারণ এখানে বাই। এরপর আসছেন 78, কি বলছে? এ ফিশারম্যান আর্নস হিজ লাইভলিহুড ক্যাচিং অ্যান্ড সেলিং ফিশ। তাহলে ফিশারম্যানরা তারা কি করে? মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাহলে এটা হচ্ছে তার জীবিকার মাধ্যম, আর এই মাধ্যম বোঝালে আমরা জানি বাই ব্যবহার করতে হয়। এই বাইটা মাধ্যমের কাজ করে। তাহলে a fisherman earns his livelihood by catching and selling fish। ঠিক আছে, 77 by the door, এটা হচ্ছে 78 গেল, যে মাধ্যম বোঝানোর কারণে বাই। এরপরে বলছে দেখেন, কারো ঘড়িতে কয়টা বাজে? ঘড়িতে কয়টা বাজে এটা অবশ্যই লিখবেন। ঘড়িতে কয়টা বাজে সময় বোঝাইলে সেক্ষেত্রে অন ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য টাইম অন ইউর ওয়াচ, অথবা বাই ইউর ওয়াচ, দুইটা জিনিস। হোয়াট ইজ দ্য টাইম অন ইউর ওয়াচ, আর একটা হচ্ছে বাই ইউর ওয়াচ। যদি অপশনে দেখেন যে অনটা নাই তাহলে বাই দিব, বাই থাকলেও বাই দিব। তো এখানে যেমন দেখেন বলছে হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াচ, তো তোমার ঘড়িতে কয়টা বাজে সেটা হচ্ছে বাই। তাহলে ঘড়িতে কয়টা বাজে সময় বোঝালে এভাবে জাস্ট লিখে নিবেন, বাই ইউর ওয়াচ। এটা হচ্ছে ঘড়িতে কয়টা বাজে বোঝালে বাই। যদিও আমাদের হাবিব স্যার অলওয়েজ বেস্ট, বুঝি না এটা কি যেন লিখছিল, ব্যাটারির গলির কে যেন কি লিখছিল। ব্যাটারি গলি থেকে কে যেন থাকে না, রাফসান নাই আছে সেই ব্যাটারি গলি। আচ্ছা, তো হোয়াট ইজ দ্য টাইম কি হবে এখানে? বাই সামওয়ান ওয়াচ, অর্থাৎ কারো ঘড়িতে কয়টা বাজে বুঝাইলে বাই ওয়াচ ব্যবহার করা হয়। ঠিক আছে, নাও ইট ইজ জাস্ট 12 o'clock ড্যাশ মাই ওয়াচ, অর্থাৎ আমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে স্যার? ইস্ট আর ওয়েস্ট? হাবিব স্যার ওয়েস্ট। বাবারে বাবা, এত ফার্ম দিয়ে, কি যেন একটা কথা আছে না তাহিরের, এত ফার্ম দিও না। তো যাই হোক, এখানে কি বলছে স্যার? মাই ওয়াচ। তাহলে নাও ইট ইজ জাস্ট 12 o'clock, তাহলে এক্ষেত্রে আমাদের কি আসতেছে? সেম একটু আগে যেটা করলাম, বাই মাই ওয়াচ, বাই মাই ওয়াচ, অর্থাৎ আমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে সেইটা। ওকে, বাই মাই ওয়াচ। আচ্ছা, এরপর আসেন স্যার 81, কি বলছে? দ্য নিউ এয়ারপোর্ট শুড বি ফুলি অপারেশনাল দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ এই বছরের শেষ সময়ের মধ্যে ফুললি অপারেশন বা কাজে চলে যাবে নতুন এয়ারপোর্ট। এই যে নির্দিষ্ট টাইমের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে বাই ব্যবহার করা হয়। আমি যদি কাউকে বলি 5 দিনের মধ্যে তোর টাকাটা দিয়ে দিব, বেড়া যা, তখন I will return your money by 5 days। এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাইলেও বাই বসে। তাহলে বলছে এই বছরের শেষ সময়ের মধ্যে কাজটা শেষ হবে বা কোন একটা কিছু হবে, এই জন্য বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। যেমন এখানে বলছে হি ওয়াজ নিয়ারলি ডেড বাই দ্য টাইম হি গট ব্যাক হোম। এরপরে কি বলছে? আই উইল হ্যাভ ফিনিশড বাই দ্য টাইম ইউ গেট ব্যাক, অর্থাৎ তুমি ফিরে আসার সময়ের মধ্যে। ফার্ম দিস না তো তুমি ফিরে আসার সময়ের মধ্যে, কোন সময়ের মধ্যে বুঝাইলে বাই ব্যবহার করা হয়। আমি এখানে লিখে দিচ্ছি কথাটা, সময়ের মধ্যে বুঝালে বাই তারপরে টাইম। হ্যাঁ, এই টাইমটা বিভিন্ন আকার ইঙ্গিতে থাকতে পারে, যেমন বাই 5 days, বাই 10 days, বাই দ্য টাইম, এরকম ইত্যাদি ইত্যাদি থাকবে। ওকে, এই নির্দিষ্ট সময় না, নির্দিষ্ট সময়ের মধ্যে কথা থাকতে হবে। হ্যাঁ,
নির্দিষ্ট সময় বুঝাইলে আবার সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়, আর যখন নির্দিষ্ট সময়ের মধ্যে তখন বাই ব্যবহার করে তারপর ওই সময়টা ব্যবহার করতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার আবার জানতে চাইছেন আগের মতো স্যার এখন পর্যন্ত এইটুকু ক্লিয়ার আছে কিনা, এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের একটু আমাকে জানাই দেন। আর যাদের প্রশ্ন নাই তারা বরাবরের মতো লিখে দেন স্যার নেক্সট চলে যান। আর যদি প্রশ্ন থেকে থাকে যাদের, তারা আমাকে প্রশ্ন করেন, আবার দিব, কারণ এটা যাওয়ার পরে একটু পরে আবার তখন আপনি হয়তো বলবেন যে স্যার আরেকবার বুঝাই দেন ওইটা। এই জন্য বলতেছি যে থাকতে থাকতে এইটার মধ্যে আর কোনো প্রশ্ন আপনাদের আছে কি না একটু আমাকে এখন জানান। জহিরুল হক অলরেডি বলে ফেলছে স্যার নেক্সট। ওকে, আর কারো কোনো সমস্যা আছে কিনা এখানে বলেন। চাপ্পু চক্রবর্তী স্যার, আমার ভাই অ্যাডমিশন ক্যান্ডিডেট, তার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং আপনার কোনো কোর্স আছে কিনা বিস্তারিত জানান। অ্যাডমিশনের কোন ইউনিটের জন্য সে? অ্যাডমিশনের বি ইউনিট এবং ডি ইউনিটের কোর্স শুরু হবে ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ থেকে, এবং সেখানে আমরা বই সহ এভরিথিং সবকিছু পৌঁছে দিব। ওকে, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন বা আমাদের পেজে নজর রাখবেন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। হ্যাঁ, সবাই মোটামুটি বলছে স্যার নেক্সট। কারো কোনো প্রশ্ন আমি এখনো পাচ্ছি না। স্যার ফর এর সিন্স ব্যবহারটা একটু দেখান। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখাই দিচ্ছি ফর এবং সিন্স এর ব্যবহারটা। ফর এবং সিন্স, আচ্ছা ঠিক আছে ওকে। কারো কোনো প্রশ্ন আপাতত পাইনি, মোটামুটি যারা ছিল ক্লিয়ার। আমি কি জানো ফর এবং সিন্স এর ব্যবহারটা দেখে আসি একটু। জাস্ট একটু বোঝার চেষ্টা করব স্যার। ফর আরেকটা কি স্যার? সিন্স, তাই না? একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন্স। এই দুইটা শব্দের আমরা ব্যবহারটা দেখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্যার ফর শব্দের অর্থ কি? ফর শব্দের অর্থ হচ্ছে ধরে। ধরে কি? ধরে, বাংলায় যেটা বুঝি। স্যার মেডিকেলের জন্য কোনো কোর্স আছে না? স্যার মেডিকেলের জন্য নাই। আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? যোগাযোগ করার জন্য এই যে এটা 01970214735 হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। আচ্ছা, কি বলছে স্যার ফর মানে? ফর মানে কি এটা আমরা জানি জন্যে, তবে আমরা যখন এই দুইটাকে অ্যাডজাস্ট করি তাহলে ফর শব্দের অর্থ হচ্ছে ধরে, কি? ধরে। আর সিন্স শব্দের অর্থ থেকে। সিন্স শব্দের অর্থ কি? থেকে। এখন জাস্ট আপনি যখন ব্যবহার করেন যে আমি 5 মিনিট ধরে পড়তেছি, 10 মিনিট ধরে পড়তেছি, এরকম যখন কথা আসবে তখন আমরা কি ব্যবহার করব স্যার? তখন ফর ব্যবহার করব। আর যদি এরকম হয় যে আমি 5 মিনিট আগে থেকে পড়তেছি তখন একরকম, 10 মিনিট আগে থেকে পড়তেছি তখন একরকম। তাহলে থেকে বোঝালে একরকম আর ধরে বোঝালে একরকম। কালকে কি নিউ কোনো ব্যাস হইব? বুঝি না এই কথাটা আমি। তাহলে একটু দেখেন, আমি যদি একটু দেখাই, যেমন আমি যদি এরকম বলি যে আই, এরপর আমি দিতে পারি হ্যাভ বিন, তারপর যদি বলি স্যার ওয়েটিং, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার। এখন যদি বলি যে আমি এখানে অপেক্ষা করতেছি 5 মিনিট ধরে, 10 মিনিট ধরে, 20 মিনিট ধরে, তাহলে আমার এখানে ফর তারপর হচ্ছে 5 মিনিট কথাটা নিতে হচ্ছে, এই আর কি। এখন কেউ যদি বলে যে আমি এখানে 2 দিন আগে থেকে, আমার বাসা কোথায়, সাথে যোগাযোগ, স্যার আপনার বাসা কোথায়? আমি মিরপুর 10-এ থাকি। ওকে, তাহলে কি বলছি? আর যদি কেউ বলতে চায় কোনো কারণে যে স্যার আমি এখানে 5 মিনিট আগে থেকেই অপেক্ষা করতেছি, তো সেম সেন্টেন্সে আমরা তখন কি করতে পারি যে আই, তারপরে হ্যাভ বিন, এরপরে আমাদের ওয়েটিং, এরকম করে তারপর হচ্ছে হিয়ার। এরপরে আমি জাস্ট এখানে যদি দেই তাহলে দিতে পারি সিন্স দ্য মর্নিং। হ্যাঁ, যে আমি এখানে সকাল থেকে অপেক্ষা করতেছি। ওকে, তো এই যে কথাগুলা, যে যখন আমি দেখবো যে একটা অংশ টোটালি, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে সিন্স, এটা দিয়ে বুঝাইছে কি স্যার? ধরে। ধরে। আর এটা হচ্ছে সরাসরি থেকে। নাম্বারটা বোঝা যায় না? আচ্ছা, নাম্বার আমি বোঝানোর মতো করে দিচ্ছি, সমস্যা নাই, কেমন? তো যেটা বলছি যে একটা হচ্ছে স্যার আমাদের ছিল এই অংশটা, এটা দিয়ে ফর দিয়ে বুঝাইছে হচ্ছে ধরে। ঠিক আছে, এটা ফর দিয়ে বুঝাইছে ধরে। আর সিন্স এটা দিয়ে বুঝাচ্ছে থেকে। দুইটা আলাদা পার্ট, এর বাহিরে আর তেমন কিছু না, একটা থেকে একটা ধরে, এই আর কি।
নাম্বার বোঝা যায় না, নাম্বার আমি দিয়ে দিচ্ছি, বোঝা গেল, এই যে এখন বোঝা যাবে, সমস্যা নাই, ঠিক আছে, এই যে নাম্বার দিয়ে দিচ্ছি। এই যেটা দিয়ে দিচ্ছি, এই যে দেখে নেন এবার। না, অনির্দিষ্ট সময়টাকে এরকম বলবেন না, দুইটা আলাদা করে বলি। সম্পূর্ণ সময় ধরে, যদি সম্পূর্ণ সময় ধরে বোঝায়, সম্পূর্ণ সময় ধরে, তাহলে সেটাকে বলা হয় ফর, যেটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। আরেকটা হচ্ছে সিন্স, যেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। আমরা মাঝে মাঝে কিছু কথা ভুল বলে থাকি, যেমন ধরেন কেউ যদি কোনো কারণে বলে যে আমি এখানে 5 বছর থেকে থাকি, এটা ভুল। বলতে হবে 5 বছর পূর্ব থেকে, 5 বছর আগে থেকে। 5 বছর থেকে বলা যায় না, 5 বছর ধরে বলতে পারবো, হ্যাঁ, যে 5 বছর ধরে বসবাস করি, বাট 5 বছর পূর্ব থেকে বসবাস করি বলা যাবে, 5 বছর থেকে বলা যাবে না, 5 বছর পূর্ব থেকে, ঠিক আছে। এই জন্য বলছি সম্পূর্ণ সময় জুড়ে বোঝালে, সম্পূর্ণ সময় জুড়ে বোঝালে ফর, এই জন্য ফরটাকে ধরে বুঝাইলে সবচাইতে ভালো। তাহলে ফর এবং সিন্সটা কি ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া, যে ফর মানে ধরে, সিন্স মানে থেকে, এই জাস্ট, আর কিচ্ছু না। অফলাইন আমার ব্যাচ আছে, বাট অফলাইন জবের ব্যাচ নেই, অফলাইন হচ্ছে আমার অ্যাডমিশনের ব্যাচ আছে মিরপুর 10-এ অফলাইনে, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। আমরা তাহলে সেম আগেরটা একটু চলে যাই, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকি তাহলে আগেরটা একটু চলে যাব, ওকে। দেখেন তো স্যার, পহেলা বৈশাখ কি একটা দিন না? ওই ওই, কি যেন একটা ডায়লগ আছে না, ওই কিরে পহেলা বৈশাখ কি? স্যার আপনার কি কোনো অফলাইনে বলছি, ক ইউনিট করছি, কত ক ইউনিট আমাদের নেই, আমাদের বি ইউনিট এবং ডি ইউনিট আছে, হ্যাঁ, বি ইউনিট এবং ডি ইউনিট। বি ইউনিটে মানে আমাদের যে বি ইউনিটটা আছে, বি ইউনিটে করছি হচ্ছে 2600 টাকা, মানে 2600 টাকা। এর মধ্যে হচ্ছে আমরা 3টা বই পাঠিয়ে দিব, প্লাস আমাদের কোর্স। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু এখানে আসি এবার। স্যার প্রথমেই আমরা 82 দেখবো, কি বলছে, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ একটা দিন, আর যেহেতু এটা একটা দিবস, দিন, এই দিনের পূর্বে কি বসে স্যার এখানে? দিনের পূর্বে কি বসছিল? উত্তর করেন এবার। 82, 82 তে উত্তর কি হবে? 82 উত্তর কি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড গুড, এই তো বুঝছি। তাহলে 82 পহেলা বৈশাখ, যেহেতু এটা দিন, তাহলে আমাদের এখানে অন বসবে। তাহলে অন কোথায় আছে স্যার? এই যেখানে ডি নাম্বারে আছে অন। আর সম্পূর্ণ জায়গা জুড়ে বুঝালে কোনো কিছু পুরা জায়গা জুড়ে থাকলে ওভার, যেমন সারা বাংলাদেশ ব্যাপী হলে অল ওভার দ্য কান্ট্রি, অথবা ওভার বাংলাদেশ। পুরা নদী জুড়া, পুরা নদীর উপর দিয়ে একটা ব্রিজ হয়েছে, তাহলে বলতে হবে ওভার দ্য রিভার, দ্য ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড ওভার দ্য রিভার। অর্থাৎ সম্পূর্ণ জায়গা জুড়ে বোঝালে ওভার ব্যবহার করতে হবে। তো এই জন্য আমাদের এইখানটা আবার আসছে ওভার দ্য কান্ট্রি, সারা দেশ ব্যাপী। এবার আসেন স্যার 83 তে কি বলছে? ড্যাশ বাংলাদেশ, যা জেনারেল মুভমেন্ট অফ এয়ার ইজ ফ্রম সাউথ টু নর্থ, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর, সর্বত্র একটা আন্দোলন হয়েছিল, অর্থাৎ আন্দোলনের বাতাস ছড়িয়ে পড়েছিল। এখন দেখেন যে কথাটা, এটা যে পুরা বাংলাদেশের দক্ষিণ থেকে
উত্তর পর্যন্ত। তো এই সম্পূর্ণ বাংলাদেশ, এই জন্য ওভার কথাটা নিয়ে আসতে হবে, যে ওভার বাংলাদেশ দ্য জেনারেল মুভমেন্ট অফ এয়ার ইজ ফ্রম সাউথ টু নর্থ। ওকে, 83 তে তাহলে কি হবে স্যার? 83 তে ওভার। আপনারা উত্তর করে ফেলেছেন আমার সঙ্গে, সবাই আমার সঙ্গে সঙ্গে উত্তর করে ফেলেন। 83 যদি বুঝে থাকেন, 84 এ কি হবে স্যার? দ্য ম্যান জাম্পড, লোকটা লাফ দিয়েছে কিসের উপর দিয়ে? সেই ওয়ালের উপর দিয়ে জাম্প দিয়ে তারপরে করছে গার্ডেনের মধ্যে। তাহলে এই জাম্পের সাথে ওভার ব্যবহার করা হয়, জাম্পড ওভার ব্যবহার করা হয় সবসময়, সবসময় জাম্পড ওভার। 84 কি হবে স্যার? 84 কি হবে? আচ্ছা, তাহলে কি বলছে? দ্য ম্যান জাম্পড, লাফ দেওয়া বোঝাতে, ফাল দেওয়া বোঝাতে যাই বলি সেক্ষেত্রে ওভার ব্যবহার করা হয়, যার উপর দিয়ে লাফ দেয় সেটার ক্ষেত্রে। আর যদি বাহির থেকে ভিতরে আসে তাহলে ইনটু ব্যবহার করা হয়। ঠিক আছে, এই জন্য আমাদের এইখানটায় হচ্ছে কি ওভার। তাহলে দ্য ম্যান জাম্পড ওভার দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন। এরপরে আসেন স্যার 85 কি বলছে? দেয়ার ইজ এ ব্রিজ। এই যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে স্যার এই যে এটা একটা রিভার, এই মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, চিত্রা নদী, এই উপর দিয়ে যদি কোনো ব্রিজ হয় সম্পূর্ণ জায়গা জুড়ে, তখন ওভার ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেয়ার ওয়াজ বা দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার, তাহলে 85 কি হবে স্যার? 85 কি হবে সেটাও বলবো যে স্যার 85টাও কি হবে? এমডি দেলোয়ার সেও বলে ফেলছে স্যার ওভার হবে, 85 এ অলরেডি বলে ফেলেছে যে স্যার ওভার হবে। গুড। মিশুক উত্তর দিয়েছে, সুলতানা উত্তর দিয়েছে, নাজমুল সেও দিয়েছে, এমডি আশরাফুল বলছে স্যার বুঝি নাই। কেন স্যার? কি বলছি? সম্পূর্ণ জায়গা জুড়ে বোঝালে ওভার ব্যবহার করা হয়। ছোটবেলার লাইনটা মনে আছে না? অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বব্যাপী, অর্থাৎ সম্পূর্ণ এলাকা জুড়ে বা জায়গা জুড়ে কোনো কিছু ঘটলে ওভার ব্যবহার করতে হয়, এই আর কি। ঠিক আছে, গুড। এই পর্যন্ত মোটামুটি আপনারা ক্লিয়ার, বুঝতে পেরেছেন আশা করি। স্যার 84টা আবার কেন রে ভাই? জাম্পের সাথে ওভার ব্যবহার করা হয় সবসময়, কারণ লাভ দিলে আপনি কোনো কিছুর উপর দিয়ে লাভ দিবেন, জাম্প করবেন, তাই না? সোজা কথা, জাম্প ওভার, আর কিছু না, মুখস্থ। জাম্প ওভার মানে লাভ দেওয়া, জাম্প ওভার মানে লাভ দেওয়া, ফাল দেওয়া যেটা বলি। নেক্সট প্রশ্নটা দেখি আমাদের কি বলছে এবার। 86 বলছে, দেখেন এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপুল অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এই যে সেই লাইনটা আসছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেই লাইনটা মনে আছে না স্যার? অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বব্যাপী, অল ওভার দ্য ওয়ার্ল্ড এটাকে বলা হয় সারা বিশ্বব্যাপী। ওকে, আচ্ছা, এরপরে আসেন স্যার 87 এ কি বলছে? শি পুট এ কোয়াইট ড্যাশ মি, ও সরি কুইল্ট, শি পুট এ কুইল্ট ড্যাশ মি। সে আপনার সম্পূর্ণ উপায়, ধরেন এই যে এটা যদি বলি, ধরেন এটা আপনি ঘুমাইছেন, হ্যাঁ, জানি না ঘুমাইছে কিনা, এই যে ধরেন এটা ঘুমাইছেন আপনি, এখন সে আপনার উপরে সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্কেট বা একটা কাঁথা দিয়ে দিছে। এই সম্পূর্ণ যে কাঁথা দিয়ে আপনাকে এরকম ঢাইকা দিল সে, এই ঢাইকা দিলে সেক্ষেত্রে ওভার ব্যবহার করা হবে। হ্যাঁ, এ হচ্ছে হিসাব। তো এটাই বলছে, সে পুট আ কোয়াইল্ট ওভার মি, সে আমার উপরে কি করছে? একটা কাঁথা রেখে ঢেকে দিছে। ঠিক আছে, এই জন্য 87 এ কি ব্যবহার করবো স্যার? ওভার। 87 এ ওভার, এই অংশটা কি বুঝতে পারছি না স্যার? 86 নাম্বার ওভার কেন হচ্ছে আমি সেটা বলছি, যে জাস্ট এটা আপনি ধরেন ঘুমিয়ে আছেন, সম্পূর্ণ জায়গা জুড়ে যদি কোনো কিছু আচ্ছাদিত করা হয় সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। ওকে,
87 নাম্বারটা বুঝতে পারছি না স্যার। অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা গেল, তারপরে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার একটু আমরা এখানে অনের ব্যবহারটা অলরেডি একটু দেখে আসছি, আমি জাস্ট কয়েকটা বলি তারপরে নিচে এক্সাম্পল চলে যাব। দেখেন অন দ্য টেবিল, এটা বলছিলাম যে টেবিলের উপর স্পর্শ করে থাকবে, কোনো কিছু যদি কোনো কিছুর উপর স্পর্শ করে থাকে তাহলে অন ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা নিয়ম। আই ওয়েন্ট টু মিট হিম অন মানডে, ডে ডে মানে দিবস, দিবসের পূর্বে অন বসে, এটা আমরা পড়ছি একটু আগে। এরপরে কি বলছে স্যার 2 মার্চ অর্থাৎ 2 মার্চ, এটাও একটা দিবস, দিন। 2 মার্চ কি একটা দিন না, 24 ঘন্টা, এই জন্য অন। এরপরে দেখেন বলছে কি দেয়ার আর নো উইমেন অন দা কমিটি, এই যে কমিটিতে কোনো মহিলা নাই, এই ক্ষেত্রে অন ব্যবহার করা হবে। কমিটিতে কোনো মহিলা নাই তাহলে কি ব্যবহার করতে হবে, অন দা কমিটি। এরপরে দেখেন যখন বলতেছে যে কোনো ধরনের রোগ প্রতিরোধ, এখানে লেখা আছে সদস্য বুঝাইতে অন বসে, কোনো কিছু সম্বন্ধে অর্থে অন বসে। যেমন এখানে বলছে দিস ইজ এ বুক অন প্রেগনেন্সি, এটা হচ্ছে প্রেগনেন্সি সম্পর্কিত একটা বুক বা প্রেগনেন্সির উপরে লেখা একটা বই, সেই অন ব্যবহার করা হচ্ছে এখানে। এরপরে টিভি, রেডিও, টেলিভিশনে যদি কোনো প্রোগ্রাম প্রচারিত হয় সেক্ষেত্রে অন ব্যবহার করা হয়, যেমন অন টিভি, অন রেডিও, এই টাইপের সেন্টেন্স। যেমন এখানে লেখা আছে অন টিভি, কম্পিউটার অথবা অন দ্য রেডিও, এরকম কথাটা। হ্যাঁ এইবার আসছে দেখেন ভ্রমণের কোনো উপায় বোঝাতে অন, তবে কথা হচ্ছে সেই সকল যানবাহন অবশ্যই দাঁড়ানো যাবে এরকম। যেমন অন ট্রেন লেখা আছে অন ট্রেন, আরেকটা কি আছে দা ট্রেন, আরেকটা হচ্ছে অন ফুট পায়ে হাঁটা, আরেকটা হচ্ছে অন হর্স ব্যাক মানে ঘোড়ায় চড়ে যাওয়া। ওকে, তো যাই হোক এই পর্যন্ত যদি হয়ে থাকে এই কয়টা ক্লিয়ার করব, যে এই পর্যন্ত যদি হয়ে থাকে এখন এই কয়টা আপনাদের কাজ, এই কয়টা আপনাদের কাজ সবগুলাকে করবেন। এইটা একটা একটা করে সিরিয়াল ধরে সবাই এই কয়টা একটু করে ফেলেন, সবাই একটু এই কয়টা করে ফেলেন। প্রথমে একটা একটা করে করবেন, কেউ একসাথে সবগুলা করতে যাবেন না। প্রথমে 88টা করবেন, তারপরে আবার পরে পরেরটা করবেন, তারপরে পরেরটা এভাবে করবেন। ওকে, আচ্ছা প্রথমে স্যার দিন তারিখ আছে, দিন তারিখ দিবস এরকম। তার আগে এটা একটু কমপ্লিট করে দেই। এইটটি এইট কি হবে স্যার, অন। গুড, সবাই সবাই আশা করি করব, এখন আর সমস্যা হওয়ার কথা না, যে হয়তোবা সবাই আমরা এটা পারবো। ঠিক আছে, পারবো না? হ্যাঁ দেলোয়ার হোসেন উত্তর করে ফেলেছে অলরেডি। না লিটারেচার পড়ানো হয় না এই ব্যাচে, এটা গ্রামারের ব্যাচ। হ্যাঁ এটা লিটারেচার পড়ানো হয় না, তবে লিটারেচারের খুব শীঘ্রই আমি ক্লাস নেওয়া শুরু করব হয়তো। কি করব, মন চায় আবার কমও চায় মন। হ্যাঁ হালকা হালকা লাভ রিয়াক্ট কারার জন্য দিচ্ছে, লাভ রিয়াক্ট বাড়াই দেন, ঘন ঘন করে লাভ রিয়াক্ট দিয়ে দেন যারা লাভ রিয়াক্ট এখনো দেন নাই। আর যারা অলরেডি সবার আগে উত্তর করে ফেলছেন, সবার আগে 4টারই উত্তর যারা করবেন, করার পরে জানাবেন যে স্যার 4টা উত্তর করা ডান, তারপরে আপনারা সবার আগে আগে সবকিছু দিবেন, গুড নাইট দেন, বাই দেন, হ্যালো দেন। আচ্ছা তো যাই হোক আমরা কিন্তু ক্লাসে আজকে এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করব। আপনারা তার আগে একটু করে ফেলেন, আমিও বুঝিয়ে দিব। আর যারা হালকা পাতলা দৌড়ের উপরে আছেন তারা জানাই দিন যে ক্লাস কেমন লাগতেছে বা লাগে কেমন সেটা। তো যাই হোক এই দেখি আমরা তাহলে 15ই অগস্ট এটা একটা ডে বা দিবস, সুতরাং এখানে অন বসবে, আমাদের অপশনে অন বুঝাইছে স্যার এইখানে। এরপরে সে বলছে নীল লিভস ড্যাশ দ্য ফ্লোর, ওই যে কোনো ফ্লোরে, কোন ফ্লোরে থাকে, 5th ফ্লোরে না 7th ফ্লোরে, এরকম কথা যদি বোঝায় সেক্ষেত্রেও অন ব্যবহার করা হয়। যেমন অন দ্য 11th ফ্লোর, অন দ্য 2nd ফ্লোর, এরকম কথাগুলোর ক্ষেত্রে আমাদের এটা আসছে। তাহলে 89 এও কি ব্যবহার করা হচ্ছে স্যার, 89 এও ব্যবহার করা হচ্ছে অন। প্লিজ পুট দ্য ভেস ড্যাশ দ্য টেবল, তাহলে টেবিলের উপরে কোনো কিছু রাখা বোঝাতেও
অন ব্যবহার করা হয়। এটা মানে 8 BCS এর একটা প্রশ্ন। ওকে, I didn't know, আমি জানতাম না that যে he was dash the committee, সে কমিটিতে ছিল। কেউ কোনো কমিটিতে অন্তর্ভুক্ত থাকা বোঝাতে অন বসে। ও সাউন্ড, আচ্ছা যাই হোক, সম্ভবত সাউন্ড এটা কইতাম। সমস্যা নাই, সাউন্ড গেলে হয়তো আমার মাইক্রোফোনে চার্জ দিতে ছিল, সমস্যা হয় নাই। কালকে ক্লাস আজকে ক্লাস নেওয়া হয়েছে, এখন সময় আপনারা শুনতে পাচ্ছেন, সমস্যা হওয়ার কথা না। তো যেটা বলছিলাম যে 4টাই হয়েছে কার কার, 4টাই কার কার হয়েছে একটু জানান, এবং অবশ্যই ক্লাসটি কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দেন। সবার জন্য শুভকামনা। আর আপনাদের কোনো ধরনের মানে এখন পর্যন্ত যতটুকু বুঝছেন কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কিনা? প্রিপোজিশনের আর ক্লাস হবে না, হ্যাঁ এই প্রিপোজিশনের আর রেগুলার ক্লাস হবে না, তবে সলভিং ক্লাস হবে প্রিপোজিশনের। হ্যাঁ প্রিপোজিশনের আলাদা করে সলভিং ক্লাস হবে, বাট এরকম রেগুলার ক্লাস হবে না। 93 নাম্বার বুঝি নাই, 93 এখানে নাই স্যার, 93 অন্য পেজে, তাহলে 93টা অন্য পেজে হয়তো বা। সাউন্ড নাই মানে সাউন্ড তো আমি এখন পাচ্ছি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। ওকে ঠিক আছে, তাহলে ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে দেন। ওই যে হাসানুজ্জামান অনেকগুলা লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অনেকগুলা লাভ রিয়াক্ট দিয়েছে, অনেক অনেক শুভকামনা সবার জন্য। আর আপনারাও একটু বেশি বেশি করে লাভ রিয়াক্ট দিয়ে দেন, আমি আপনাদের জন্য অপেক্ষা করতেছি। আর কারো কোনো 2-1টা প্রশ্ন আছে কিনা সেটা নেই। ওকে, কি প্রশ্ন করছে যে কালকে কি কোনো নতুন কোর্স? না, কালকে কোনো নতুন কোর্স না স্যার। আর ক্লাস হবে কিনা প্রিপোজিশনের উপর আর ক্লাস হবে না, অন্য টপিকের উপর হবে। আর একটা ভাই আর একটা আরো 2-1টা হয়তো ছিল আপনাদের, আরো 2-1টা সেই অংশগুলো করব। শেষ সময় এসেছি বাট ভালোই, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। স্যার প্রিপোজিশনটা আরো আছে, বাকি আছে, হ্যাঁ আরো অনেক বাকি আছে, এটা 10টা ক্লাস নিলেও শেষ হবে না। হ্যাঁ, আর এগুলো আমরা সলভিং ক্লাসের আকারে আস্তে আস্তে করে সলভ করবো যতটা পারি। এটা পেইড ক্লাসের, যেহেতু প্রিপোজিশনের দেখা যাচ্ছে এটা সলভ করতে করতে যাওয়া হয়েছে। হ্যাঁ, বাট রুল আকারে এগুলো কিন্তু পড়ানো হয়েছে। যেমন অন দিয়ে দেখেন কতগুলো এখন সলভ করলেন, বাট অনের এই রুলটা আমি অনেক আগেই সলভ করেছি, যে এটা এইভাবে করে অন বসে, এখানে ওভার বসে, তখন করা হয়েছে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস আগামী পরশুদিন হবে আবার নেক্সট ক্লাস।